সাগরে পারে আইসাই আমার মাতালে মাতালে লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতামে যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতামে জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি সাঁইথিয়া। হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো সাঁইথিয়া যাচ্ছ, সেটা আবার কি বড় ব্যাপার? হ্যাঁ, অবশ্যই সেটা বড় ব্যাপার। তার কারণ আমাদের গ্রাম থেকে সাঁইথিয়া যাবার জন্য যে ভাষা ব্রিজটা ছিল সেটা ভেসে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, ভাষা ব্রিজ ভেসে গেছে। তাহলে আমরা সাঁইথিয়া যাব কি করে, সেই গল্পই তোমাদের আজকে বলবো। কদিন ধরে চারিদিকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাদের নদীতে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। আর এই জল ছাড়ার কারণেই কিন্তু আমাদের ভাষা ব্রিজ ভেসে গেছে। এখানে তোমরা হয়তো একটা প্রশ্ন করতেই পারো যে এটাকে ভাষা ব্রিজ কেন বলছো? এটাকে ভাষা ব্রিজ বলার পেছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস রয়েছে। চলো তার কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করি। আমাদের এই ভাষা ব্রিজ কিন্তু আর 5টা ব্রিজের মতো পাকা শক্তপোক্ত সুদর্শন কোনো ব্রিজ নয়। বেশ কয়েকটা বড় বড় পাথর আর তার উপরে কিছুটা ডাস্ট ফেলিয়ে কোনো রকমে যাতায়াত করার জন্য তৈরি করা একটা ব্রিজ, যেটা বর্ষাকালে নদীতে জল ছাড়লেই মাঝে মধ্যেই ভেসে চলে যায়। তার জন্যই এর নাম ভাষা ব্রিজ। তা বলে আবার তোমরা ভেবো না যে এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মানুষ হেঁটেই চলাচল করে। এখানে কিন্তু পায়ে হাঁটা থেকে শুরু করে সাইকেল, অটো, টোটো, এমনকি ডাম্পার, এমনকি বাস পর্যন্ত এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। তাহলে বুঝতেই পারছো তো যে এই ভাষা ব্রিজ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এই ভাষা ব্রিজ ভেসে যাওয়া মানে আমাদের এপার থেকে সাঁইথিয়ার যোগাযোগ প্রায় 70% কমে যায়। তাই বলে কিন্তু এটা নয় যে আমাদের এপার থেকে সাঁইথিয়া যাবার জন্য আর কোনো ব্রিজ নেই। আরও একটা ব্রিজ আছে, তবে সেই ব্রিজ দিয়ে গেলে সাঁইথিয়ার মেন বাজারে ঢুকতে গেলে অনেকটা ঘুরে ঘুরে তারপরে ঢোকা যায়। আর এই ভাষা ব্রিজ হলো এপার থেকে সাঁইথিয়া বাজারে যাওয়ার মেন শর্টকাট রাস্তা। তাই এই ভাষা ব্রিজটাই আমাদের কাছে অনেকটা পরিমাণে ইম্পর্টেন্ট। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এক্ষুনি যে ব্রিজটার কথা বললাম সেটাও কিছুটা পরিমাণে বসে যাওয়ার জন্য সেই ব্রিজটাতেও আবার নতুন করে কাজ শুরু হয়। তাই সেই ব্রিজটাতেও কিন্তু যাওয়া আসা সম্পূর্ণভাবে বন্ধ। ব্যাস, তাহলে সাঁইথিয়া যাবার সব রাস্তাই বন্ধ। তাহলে আমরা সাঁইথিয়া কিভাবে যাব? এবার তাহলে এপার আর ওপারের মধ্যে যোগাযোগ মোটামুটি 100% বন্ধ। তাহলে আমরা সাঁইথিয়া কিভাবে যাব? তাহলে কি আমাদের আজ আর সাঁইথিয়া যাওয়া হবে না? সাঁইথিয়া তো আমরা যাবই। এপার থেকে সাঁইথিয়া যাওয়ার জন্য পড়ে থাকলো পায়ে হাঁটা শুধু একটি মাত্র রাস্তা, আর সেই রাস্তা দিয়েই আমরা যাব। তোমরা একটু পরেই দেখতে পাবে। তবে তোমরা কি জানো, প্রায় 3 দিন ধরে আমাদের এপার আর ওপারের সাঁইথিয়ার মধ্যে যোগাযোগ প্রায় 100% বন্ধ ছিল। আর এই পরিস্থিতিটা ছিল খুবই কষ্টের। বেশ কিছুটা সময় নদীর স্রোতের সঙ্গে আসা ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে সরাসরি রওনা দিলাম ওপারে সাঁইথিয়ার উদ্দেশ্যে। আর এই সেই হাঁটা পথ, রেল লাইনের ওপর দিয়ে একটুখানি সরু রাস্তা। তার আগে বলে রাখি, আমরা নদীর এপার অবধি এসেছিলাম বাইকে করে। তারপরে নদীর এপারে বাইকটাকে রেখে দিয়ে হাঁটা রাস্তা ধরে ফেললাম। আর এই হাঁটা রাস্তাও যে খুব একটা সুবিধের ছিল সেটা কিন্তু নয়। এই রেল লাইনের পাথরের ওপর দিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যাওয়া আবার আসা যে কতটা পরিমাণে কষ্টের ছিল, সেই দিনগুলোতে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তারাই কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝে গেছে। কিন্তু কি আর করা যাবে, আমাদেরকে তো ওই পারে যেতেই হবে। তার কারণ আমাদের দোকানের জন্য বেশ কয়েকটা দরকারি জিনিস কেনার ছিল, যেটা কিনা না কিনলে একদমই নয়। তাই আমাদেরকে এক প্রকার বাধ্য হয়েই নদীর ওই পারে যেতে হচ্ছে। এবার হয়তো তোমরা অনেকেই বলতে পারো, তাহলে তুমি যাচ্ছ কি করতে? দাদা ভাই তো একা গেলেই পারতো। এখানে বলে রাখি, আমি এসেছিলাম মূলত ভাষা ব্রিজ ভেসে যাওয়া দেখতে। আমার জীবনেও আমি এটা প্রথমবারই দেখলাম যে কিভাবে ভাষা ব্রিজটা ভেসে চলে গেছে। এছাড়াও নদীর স্রোতের যে শব্দ আর তার সাথে সাথে যে ঠান্ডা হাওয়া, এই জিনিসগুলোও কিন্তু এর আগে আমি কখনো অনুভব করিনি। তাই সেই অনুভূতিটা নিতেই আমি এখানে এসেছিলাম। নদীর স্রোতের একেবারে কাছে দাঁড়িয়ে নদীর স্রোতের যে শব্দ, আহা, সেই অনুভূতিটা জাস্ট অসাধারণ ছিল। এবার
এবার তোমাদেরকে বলে রাখি, আমাদের গ্রামের আশেপাশে কোনো নদী ছিল না, তাই নদীকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য আমার কখনো হয়ে ওঠেনি। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা কে কী ভাববে জানি না, আমি এখনো পর্যন্ত কোনো সমুদ্র দেখিনি আর কোনো সমুদ্রে বেড়াতেও যাইনি। জানি না আমার সেই স্বপ্নটা যে কবে পূরণ হবে। আর হ্যাঁ, আর একটা কারণ অবশ্য আছে আমার নদীর ওপারে যাওয়ার। কিছুদিন আগে আমি দুটো আর্টিফিশিয়াল প্লান্ট অর্ডার করেছিলাম, কিন্তু সেটা তখন ওই দোকানটিতে ছিল না, তাই সেটারই খোঁজ নিতে যাচ্ছি যে এখন দোকানে সেই প্লান্টগুলি এসেছে কিনা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেল লাইন পেরিয়ে অবশেষে স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তার একটাই কারণ, আমাদের ওইদিকে পুরোপুরি রাস্তা বন্ধ, অর্থাৎ কোনো প্যাসেঞ্জারই কিন্তু স্টেশনে আসতে পারছে না। দেখো, সবার তো আর এতটা রাস্তা ওই পাথরের ওপর দিয়ে হেঁটে আসা সম্ভব না। যাদের খুব দরকার তারাই কেবলমাত্র স্টেশনে আসে, আর যাদের পক্ষে এতটা রাস্তা হেঁটে আসা সম্ভব না তারা কিন্তু অধিকাংশই আসে না। তো যাই হোক, আমি প্রথমে চলে গেছিলাম সেই আর্টিফিশিয়াল প্লান্টের দোকানে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে আমি যে ডিজাইনের গাছগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু তখনও আসেনি। তার আগে এই যে দেখতে পাচ্ছ লাল ড্রেসটা পরে, এই লাল ড্রেসটা পরে আমি গাছগুলো দেখে গেছিলাম। গাছগুলো সবগুলোই সুন্দর ছিল, কিন্তু আমি একটু অন্যরকম ধরনের গাছগুলো খুঁজছিলাম, আর সেই গাছগুলোই আমি সেদিনকে অর্ডার দিয়ে এসেছিলাম। আর আজকে সেগুলো নিতে গেছিলাম, কিন্তু কপালটাই খারাপ, আজকেও পেলাম না। তো এরপর আমাদের দোকানের জন্য যা যা কেনার ছিল সেই সমস্ত জিনিস কিনে আবার চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে বসে একটুখানি ফ্যানের হাওয়ায় বিশ্রাম নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরমে ঘেমে গেছিলাম হেঁটে হেঁটে। তো এবার আমরা যাব হচ্ছে বাড়ি। আর তার আগে দেখো, এই যে বন্দে ভারত চলে এসেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।